আপনার কণ্ঠটা অনেক চেনা চেনা লাগে। আহাদ নেহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে উত্তর দেয়। তাই? হুম। দেখেন তো ম্যাডাম আমার চেহারাটা চেনা চেনা লাগে কিনা? বলে আহাদ নিজের মুখের মাস্কটা খুলে দেয়। নেহা আহাদকে দেখে গালে হাত দিয়ে, ও মাই আল্লাহ, আপনি কি? কথাটা বলে প্রায় পড়েই যাচ্ছিল, এমন সময় আহাদ তার কোমর জাপটে ধরে। নেহার ঠোঁটের কোণে মুচকি হাসি, চোখ দিয়ে আনন্দ উপচে পড়ছে তাকে দেখে। আহাদের এসব কোনো কিছুই চোখ এড়াল না। কিছুক্ষণ নীরবতায় কেটে গেল, চোখে চোখে অনেক কথা হলো, মন দিয়ে মন নেওয়া দেওয়া হলো। নেহা নিজের অবস্থান কোথায় আছে বুঝতে পেরেই আহাদকে উদ্দেশ্য করে বলে, এবার উঠি। আহাদের কোনো হুঁশ নেই, সে তার সাম্প্রতিকে দেখাই ব্যস্ত আনমনে উত্তর দিল, ওঠো। নেহা এবার বেশ জোর গলায় বলল, আপনি না ছাড়লে আমি উঠব কেমন করে? নেহার কথাই এবার আহাদের হুঁশ ফিরে, সে নেহাকে আস্তে আস্তে দাঁড় করিয়ে দিয়ে নিজেকে স্বাভাবিক করে নেহার উদ্দেশ্যে বলে, দেখো নেহা, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, আমি যেটা বলি সামনাসামনি বলি। ফট করে নেহা বলে ওঠে, আপনি আমার নামও জানেন। শুধু নাম না, আপনার ১৪ গোষ্ঠীর ঠিকানা, সবকিছু জানা হয়ে গেছে আমার। নেহা বেশ অবাক হল, ভাবল ওনার মতো এত বড় একটা গায়ক তার ১৪ গোষ্ঠীর ঠিকানা, সবকিছু জানল কিসের জন্য? নেহার মনে কিছুটা উল্টাপাল্টা সন্দেহ জাগল আহাদকে নিয়ে, সে আহাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করল, আমার নাম, আমার ১৪ গোষ্ঠীর ঠিকানা, প্লাস সবকিছু জানার কারণটা কি জানতে পারি মিস্টার আহাদ আদনান? আহাদ শান্ত কণ্ঠে বলল, অফকোর্স, হোয়াই নট। তাহলে বলে ফেলুন। আসলে তোমাকে আমি সেদিন মেলায় দেখেছিলাম, মানে কালকে বিকালে। সেখানে তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলি, খেতে পারছি না, ঘুমাতে পারছি না, সব সময় তোমার নিষ্পাপ চেহারাটা চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। নেহা, জানি আমি তোমার থেকে অনেক বড় বয়সে, তবে ভালোবাসার ক্ষেত্রে বয়সটা ম্যাটার করে না। যদি তুমি চাও তাহলে তুমি আর আমি মিলে আমরা হতে পারব। আমি চাই তোমার উত্তরটা পজিটিভ আসুক। সময় নাও কিছুদিন, আমরা এখনও ৭ দিন আছি, চিন্তা নেই, রিল্যাক্সে ভাবো, তারপর আমাকে জানাও। নেহা কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে নাফিস বলে ওঠে, বাবা ভাবির কিছু নেই, চলো কাজী অফিস যাই। আজকে তোমাদের দুজনের বিয়ে পড়িয়ে দেব। তুমি থেকে তোমরা বানিয়ে দেব, চলো হাট। নাফিজের এমন কথাই নেহা পিছন ফিরে দেখে কালকের সেই ২ গাধা দাঁড়িয়ে আছে। তাদের দেখে নেহার খুব হাসি পেল, কালকের সেই ঘটনা মনে করে। নেহা নিজের হাসি আটকাল না। খিলখিল করে হেসে উঠল। নেহার সেই হাসি দেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল আহাদ। আবারও প্রেমে পড়ল, নেহার বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বুকের ভিতর চিনচিন ব্যথা করছে, অদ্ভুত সেই ব্যথা, স্পেশাল কাউকে বুকে জড়িয়ে নিতে ইচ্ছা করছে, তবে সেটা সম্ভব নয়। তাদের কথার মাঝেই সেখানে উপস্থিত হল তারা আর সুখ পরি। ওদের দেখে তাড়াতাড়ি আহাদ নিজেকে মাস্কের আড়ালে লুকিয়ে নিল। বিশ্বস্তা চোখ এড়াল না নেহার, ভালো লাগল তার খুব, কেন জানি। নাফিস আর তুষারকে দেখে নেহার সাথে তারা সুখ পরি হাসিতে যোগ দিল। ওদের এমন পাগলের মতো হাসতে দেখে নাফিস আর তুষার কিছুই বুঝতে পারল না, কিন্তু আহাদ ঠিকই বুঝল কিসের জন্য হাসতে। হাসতে হাসতে পরি বলল, আল্লাহ, আপনারা কালকের সেই জোকার ২ জন না, যারা সারা মেলা মাথায় তুলেছিলেন? পরীর মুখে জোকার শব্দ শুনে নাফিস আর তুষারের রক্ত গরম হয়ে গেল। তবুও কিছু বলব না, কারণ সামনে তার ভাইয়ের ভালোবাসার মানুষটি দাঁড়িয়ে আছে। ভুলবশত তার সামনে যদি কোনো বেয়াদবি করে ফেলে, তাহলে প্রেম হওয়ার আগেই ব্রেকআপ হয়ে যাবে। কিন্তু তারা তো প্রেম হতে দেবে না, ডাইরেক্ট বিয়ে করিয়ে দেবে। এখন এদের তাড়াবে কিভাবে? প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, না এদেরও দলে টানতে হবে, এটা ভেবে তুষার হাসতে হাসতে বলল, হ্যাঁ, আমরাই সেই জোকার, যারা কালকে কাহিনী করে সবাইকে মজা দিয়েছিলাম। তাই বলে পাদ মেরে কাহিনী তৈরি করবেন? পাশ থেকে নাফিস বলে, আজকালকার মানুষ রিলস দেখে হাসতে হাসতে বাস্তবে এমন কিছু ঘটনা ঘটে যেটা দেখে হাসে না, এজন্য পাদ মেরে সবাইকে হাসিয়েছে। আপনিও তো কম যান না, আপনিই তো বেশি হাসিয়েছেন মানুষকে। রাস্তার মাঝখানে শুয়ে বাচ্চাদের মতো গড়াগডি খেতে খেতে হাসছিলেন। এইভাবে তারা কথা বলে আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে আসে। তারারা বলে এসেছিল আজকে নেহাকে নিয়ে তারা বাহিরে ডিনার করবে, এ কথা শোনার সাথে সাথে তুষার আর নাফিস বলে তাদের সাথে যাবে। যেহেতু তাদের সাথে কথা বলতে বলতে একটা বন্ধুত্বমূলক সম্পর্কে এসেছে, সেজন্য তারা আর না করে না। সকলে একসাথে ডিনার করতে বাহিরে আসে। এরই মধ্যে সবাই জেনে গেছে আহাদের বিষয়ে, এটাও জেনেছে আহাদ নেহাকে ভালোবেসে ফেলেছে।
তখন থেকে নেহাকে সবাই আহাদের সাথে বিয়ে দেওয়ার জন্য জোর করছে, কিন্তু নেহা কিছুতেই রাজি হচ্ছে না। কোথাও একটা পড়েছিল, না চাইতেও যে জিনিস পাওয়া যায় সেটার মূল্য কেউ দেয় না গিয়ে। কিন্তু আহাদ নেহাকে আশ্বাস দিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তার ভালোবাসার মূল্য দিবে। নেহাই বা কী বলবে, সে তো প্রথম থেকেই রাজি আহাদকে পাওয়ার জন্য। এক পর্যায়ে খাওয়া দাওয়া শেষে তারা কাজী অফিসে যায়, তারপর বিয়ে পড়ানো হয়ে গেলে সবাই যে যার বাসায় চলে যায়। এর মধ্যে আহাদ আর নেহাকে একটুখানি প্রাইভেসি দিয়েছিল, কিন্তু নেহা আর আহাদ শুধু নিজেদের নাম্বার দেওয়া নেওয়া করে চলে এসেছিল, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে এজন্য। তারা পরিশুক নেহাকে বলল তাদের বিয়ের বিষয়ে আপাতত কাউকে জানানো লাগবে না। নেহার 18 বছর বয়স হলেই তারপর সকলকে জানানো হবে, বিয়ের বিষয়ে আপাতত এটা গোপনে থাক। তারার কথাই সবাই সায় দিয়ে যে যার বাড়িতে চলে গেল। বাড়ি আসার সাথে সাথে রিপা আর মিনার কাছে এক কথা বকা খেল তাদের দুইজনের নিহয়ে না যাওয়ার জন্য, তারপর যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। নামিরা আজকে পিঙ্ক কালারের একটা গাউন পরেছে, ম্যাচিং করে চুড়ি জুতো প্লাস হালকা সেজেছে। এতেই যেন নামিরাকে অপ্সরার থেকে কম লাগছে না। নদীর ধারে দাঁড়িয়ে আছে সে, তার পেছনে শায়ের আর আদিত্য খুনসুটি করছে। শায়ের খুব মিশুক একটা ছেলে, আবার বোঝেও বেশি, এক বললে 100 বুঝে যায়। শায়েরের বাবা মা আছে, তারা লন্ডনে থাকে, একটা বোন আছে, বোনের বিয়েও হয়ে গেছে, বাচ্চাও আছে। প্যারিসে সে কাহিরের ডান হাত বা হাত। আদিত্য একজন হার্ট সার্জন ডাক্তার। সে খুব একটা সময় পায় না তাদের আড্ডায় যোগ দিতে, তবে যখনই পায় তখনই চলে আসে। ইয়ানা আর লারা, এরা দুইজন শায়ের আদিত্য আর কাহিরের ক্লাসমেট। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর বেস্ট ফ্রেন্ড। লারা একজন লেডি বাইকার এখানে আরও একজন আছে, সেটা হচ্ছে কাহির। শখের বসে সে বাইক রাইড করলেও এখন বাইক রাইড করা তার নেশা, বলাই বাহুল্য সে এখানকার যেমন ফেমাস বিজনেসম্যান তেমন ফেমাস বাইক রাইডার। ইয়ানা নামিরার সাথে কাহিরের সকল বিষয়ে বলছে, হঠাৎ কোথা থেকে যেন মীরা এসে নামিরাকে জাপটে ধরল, তাল সামলাতে না পেরে নামিরা প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু নিজেকে সামলে নিল। এরপর দুজন গল্প করতে লাগল। দূর থেকে হাসিখুশি নামিরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কাহির। শায়ের আর আদিত্য খুনসুটি করছিল, এমন সময় আদিত্যর ফোনে কল আসলে আদিত্য সাইটে চলে যায়। শায়ের একা একা বসে থাকে। কি করবে না করবে সে কিছুতেই ভেবে উঠতে পারছিল না। তখনই তাদের থেকে 10 হাত দূরে দাঁড়িয়ে থাকা কাহিরের দৃষ্টি খেয়াল করে নামিরার কাছে যায়। তারপর হাসিখুশিভাবে কথা বলতে থাকে। জানে সে এক্ষুনি কাহির এসে তাকে নামিরার পাশ থেকে নিয়ে চলে যাবে আর বকাঝকা করবে। হলো তাই মিনিটও পুরল না, তার মাঝে কাহির এসে শায়েরকে টানতে টানতে নিয়ে যেতে লাগল, তার পেছন পেছন নামিরাও যেতে লাগল। তোকে আর কতবার বলবো ওর থেকে দূরে থাকবি? কেন দূরে থাকব, তোর কি হয় বোন? তো তাহলে আমিও না হয় তোর বোন জাম। শায়ের জানে নামিরার সামনে এত তাড়াতাড়ি বিয়ের কথা কাহির বলবে না, এজন্য সে এ কথা বলছিল, কিন্তু বাকিটা আর বলতে পারল না। তার আগেই কাহির নিজের পকেট থেকে বন্দুক বের করে শায়েরের কপাল বরাবর ঠেকিয়ে রাগে গিজগিজ করতে করতে বলল, আর একটাও বাজে কথা বলে দেখ, এখানেই মেরে পুঁতে রেখে যাব। ভয়ে কাঁপতে লাগল শায়ের। মৃত্যুকে সে খুব ভয় পায়, তার সামনে হাজার হাজার মানুষকে মৃত্যু যন্ত্রণা ছটফাট করতে দেখেছে, কিন্তু তখন তার ভয় লাগেনি, কারণ সেগুলো সব ছিল মানুষরূপী পশু জানোয়ার। কাহিরের চোখের দিকে তাকিয়ে সে শুকনো ধূপ গিলল, তারপর আস্তে আস্তে বলল, ভাই এখানে অনেক মানুষ আছে, দেখ তোর বউ তোকে দেখে ভয়ে কাঁপছে, আমার কপাল থেকে বন্দুকটা লাবা না প্লিজ। এতক্ষণে কাহিরের হুঁশ ফিরল। শায়েরের পেছনে গতিশুটি মেরে দাঁড়িয়ে থাকা ভীতু নামিরাকে দেখে সে নিজের বন্দুকটা পকেটে ঢুকিয়ে নিল। কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার পর নামিরার দিকে তাকাতেই দেখতে পাই সে এখনও ভয়ে জড়ষ্ট হয়ে আছে। অন্যদিকে নামিরার অবস্থা খারাপ, বুদ্ধি গান হওয়ার পর থেকে সে কখনো চোখের সামনে বাস্তব বন্দুক দেখেনি। টিভিতে সিআইডিতে দেখেছে, বিভিন্ন মুভিতে দেখেছে, তবে কখনো বাস্তবে দেখেনি। আজকে প্রিয় মানুষটার হাতে মরণদায়ক বস্তু দেখে সে সত্যই খুব ভয় পেয়েছে। তার চোখ দিয়ে পানি পড়ছে। কাহির তার সামনে আসতেই সে পাশে দাঁড়িয়ে থাকা আদিত্যর পিছন থেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ভাইজা আমি আপু যাব, আমাকে আমার আপুর কাছে দিয়ে আসো। আমি এখানে কিছুতেই থাকব না, আমার খুব ভয় করছে ভাইজা। না না, আমি আপুর কাছে যাব না, আমাকে বাংলাদেশ পাঠিয়ে দাও, ওখানে গেলে আর কোনো সমস্যা হবে না। আমি আপুর কাছে যাব না, আমাকে বাংলাদেশ পাঠিয়ে দাও, আমি আহাদ ভাইয়ার কাছে যাব, আমার নিবিড় ভাইয়ার কাছে যাব, আমি আর এখানে থাকব না, আমার খুব ভয় করছে ভাইয়া, আমাকে তাড়াতাড়ি বাংলাদেশ পাঠিয়ে দাও। এমনিতেই কাহিরের রাগ সপ্তম আসমানে ছিল, নামিরার ভীতু চোখ দেখে যা একটু কমেছিল, নামিরার বাংলাদেশ চলে যাওয়ার কথাই সেটা ধূপ করে জ্বলে ওঠে।
তার উপর যখন দেখে আদিত্যকে জড়িয়ে ধরে আছে তখন তার আরও রাগ হয়। সে এক ঝটকায় নামিরাকে আদিত্যর থেকে আলাদা করে গায়ের সমস্ত জোর দিয়ে একটা থাপ্পড় মারে। নামিরার আর কিছু মনে নেই। যখন চোখ খুলে তখন একটা রুমে নিজেকে আবিষ্কার করে। সামনে তাকাতে দেখতে পায় লারা আর ইয়ানা এবং মীরা লাল শাড়ি গহনা নিয়ে দাঁড়িয়ে আছে। নামিরা কিছুই বুঝতে পারে না, তার আগেই তারা জোর করে শাড়ি গহনা পরিয়ে দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর কাহির বর সেজে তার সামনে হাজির হয়, বিরক্ত মুখ নিয়ে বোঝাই যাচ্ছে সে এই সব কিছু পড়তে চায়নি, ফাজিল বন্ধুরা তাকে জোর করে পরিয়েছে। কিছুক্ষণ পর কাহিরের পিয়ে টনি একটা হুজুর মতো দেখতে লোককে নিয়ে ঘরের ভিতরে ঢুকে। নামিরা এবার বুঝে যায় তার সাথে ঠিক কী হবে। সে জোরে জোরে কাঁদতে থাকে। আমার এত বড় সর্বনাশ করবেন না ভাইয়া, আমি খুব তাড়াতাড়ি বাংলাদেশে চলে যাব, তখন আর আমাকে বোঝা লাগবে না। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি এই বিয়ে করব না। আপু আমাকে বলেছে আপনার থেকে দূরে থাকতে, আর আপনি কিনা আমাকে আপনার সঙ্গে জড়াতে চাচ্ছেন। এটা ঠিক হবে না, কিছুতেই ঠিক হবে না। তারা আমাকে ছোট থেকে বড় করেছে, আমি তাদেরকে ঠকিয়ে আপনাকে বিয়ে করতে পারব না। এমনিতেই শায়ের তাকে সারাক্ষণ জ্বালাচ্ছে নামিরাকে নিয়ে, বিয়ের প্রমাণ চাচ্ছে, তারপর কাবিনে কত টাকা দিয়েছিল কি করেছিল এসব বলছে। সে ঠিকঠাক উত্তর দিচ্ছে না, গোমরামুখো কিনা। এজন্য শায়ের বারবার নামিরাকে নিজের বউ বানাতে চাচ্ছে, যার জন্য সে রাগ করে নামিরাকে এখন জোর করে বিয়ে করবে, কিন্তু নামিরা আর এইসব কথা শুনে তার সহ্য হল না। ঘরের ভিতর থাকা একটা গার্ডের পায়ে সে গুলি করল, মুহূর্তেই নামিরার কান্না বন্ধ হয়ে গেল। সে মুখে হাত দিয়ে চোখ বড় বড় করে মেঝেতে পড়ে ছটফট করতে থাকা গার্ডের দিকে তাকিয়ে আছে। তখন হুঙ্কার দিয়ে কাহিল বলে উঠল, আর একটা যদি বাজে কথা শুনেছি না, তাহলে ওই বিস্টকে যেমন পায়ে গুলি করেছি সোজা তেমন তোর মাথায় গুলি করব। নামিরার কান্না বন্ধ হয়ে যায়, তবে সে গালে হাত চেপে রেখেই ফোকাতে থাকে, কান্না আটকানোর বৃথা চেষ্টা করে। ওই আর কি। কাজী সাহেব সকল ফর্মালিটি পূরণ করে তাহিরের দিকে তাকিয়ে বলে, দেনমোহর কত দেব বাবা? ফট করে পাশ থেকে শায়ের বলে ওঠে, দেন কয়েকশো কোটি টাকা। কাজী সাহেব বলে, দেনমোহর পূরণ করে তারপর সহধর্মিণীকে ছুতে হয়। এইবার কাহির বলে ওঠে, ওর জন্মের পর থেকে আমি ছুঁয়ে আসছি, তাই এসব সো কাল্ট ফর্মালিটি বাদ দেন। কাজী সাহেব বলে, বিয়ের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেনমোহর, এই দেনমোহর ছাড়া বিয়েটা অসম্পূর্ণ। কাহিরকে কিছু বলতে না দিয়ে শায়ের বলে, ওর বাড়ি গাড়ি টাকা পয়সা যা আছে সবকিছু ওর দেনমোহরে লিখে দেন। এইবার পাশ থেকে কাহির বলে, সাথে আমার হার্টবিটও লিখে দেন, যদি কখনো বিচ্ছেদ চাই তবে আমার হার্টবিট থামিয়ে যেন বিচ্ছেদ ঘটায়। কাজী সাহেব কিছু বলতে গেলেন, কিন্তু কাহিরের চোখ রাঙানো দেখে আর বলার সাহস পেলেন না। নিয়ম অনুযায়ী বিয়ে পড়ানো শুরু হল। নামিরাকে কবুল বলতে বললে সে কাহিরের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। রাগে কাহিরের চোখ তখন লাল বর্ণ ধারণ করেছিল। নামিরা বুঝতে পেরেছিল, সে যদি কবুল না বলে তাহলে এখানে আরও একজন প্রাণ হারাতে পারে। এজন্য বলে, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। কাহিরকে বলতে বলা লাগে না, তার আগেই সে 3 বার কবুল বলে দেয়। 3 কবুলের মাধ্যমে তাদের বিয়ে পড়ানো শেষ হয়। বিয়ে পড়ানো শেষ হতেই মোনাজাত ধরা হয়। মোনাজাত শেষ হলে নামিরা কান্নায় ভেঙে পড়ে। সেই কান্নারত অবস্থায় নামিরাকে কাহির রেখে যায়, আর ফিরে 3 দিন পরে। 3 দিন বাসায় ফিরেছে কাহির। এই 3 দিন যে ও কোথায় ছিল সেটা কেউ জানে না। কেউ জিজ্ঞেস করার সাহসও পাচ্ছে না এই মুহূর্তে, কারণ কাহিরের হাতে পায়ে কাটাছেঁড়ার দাগ, তার উপর আবার রাগ নিয়ে কিছু একটা খুঁজতেছে, কিন্তু পাচ্ছে না। সম্ভবত অফিসের কোনো ফাইল হয়তো খুঁজে পাচ্ছে না। শায়ের সাহস করে একটু এগিয়ে এসে কাহিরের পাশে দাঁড়াতেই কাহির চোখ গরম করে তাকায় শায়েরের দিকে। কাহিরের কাছে আসায় শায়ের দেখতে পায় কাহিরের কপালে, বুকের বা পাশে গভীর ক্ষত। মুহূর্তের মাঝেই শায়েরের চোখে পানি চলে আসে। সে কাপা কাপা হাতে ছুতে গেলেই কাহির তার হাত সরিয়ে দেয়। একইভাবে প্রায় 7-8 বার সরিয়ে দেওয়ার পরে শায়ের কেঁদে ওঠে বাচ্চাদের মতো। কান্না করতে করতে বলে, এমন কেন ভাই, তুই নিজের খেল কেন রাখিস না? আল্লাহ, কত গভীর ক্ষত। কাহির গম্ভীর স্বরে বলে, মেয়ে লোকের মতো ফ্যাস ফ্যাস করে কাঁদবি না তো, বিরক্ত লাগে। শায়ের এবার কান্না থামিয়ে রেগে চেল্লিয়ে বলে, হ্যাঁ কাঁদব কেন, তুই কে হস আমার? তোর জন্য আর কান্নাই করব না, যা। আজকের পর থেকে তুই তোর মতো আর আমি আমার মতো। রাগের বসে শায়ের যে কি বলছে সেটা সে নিজেও বুঝতে পারছে না। এদিকে কাহিরের দেরি হয়ে যাচ্ছে, প্রয়োজনীয় ফাইলটা পাচ্ছে না। এই ঘরে সে ব্যতীত আর কেউ আসে না। বিয়ের দিন রাতে সে ফাইলটা এই আলমারির ভিতর রেখেছিল, কিন্তু এখন আর পাচ্ছে না।
আলমারির ভিতর অর্ধেকটা জুড়ে শুধু নামিরার জামা কাপড় আছে, বাকি অর্ধেক কাহিরের। কাহির বুঝে উঠতে পারল না তার রুমে এগুলো কে করল। সে এক এক করে আদিত্য, শায়ের, ইয়ানা, লারা সবাইকে জিজ্ঞেস করল, কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারল না। শেষমেশ বাধ্য হয়ে নামিরার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। নামিরা এই মুহূর্তে কলেজ মাঠে বসে আছে, তার পাশেই মীরা দাঁড়িয়ে আছে। দুজনকে ইয়ানা গতকাল কলেজে ভর্তি করে দিয়ে গেছে। নামিরা তো খুব খুশি, ছোট থেকেই কাহির স্বপ্ন দেখিয়েছে বড় ডাক্তার হওয়ার। কাহিরের সেই স্বপ্নই পূরণ করতে চায় নামিরা, যতই মানুষটার উপর অভিমান করে থাকুক না কেন। নামিরা এটা মানতে বাধ্য, কাহির তার পার্সোনাল দুর্বলতা। এই তো বিয়ের দিন রাতে কাহিরকে কথার আঘাতে জর্জরিত করল, তাতে কি সে শান্তি পেয়েছে? মোটেও পায়নি। বিয়ে পড়ানো শেষে সবাই যখন তাদের প্রাইভেসি দিতে বেরিয়ে গেছিল, তখন নামিরা কাহিরকে বলেছিল, এমনটা না করলেও পারতেন মিস্টার আফনান খান, সবেমাত্র নিজের মনে আপনার নামটা লিখতে শুরু করেছিলাম, আর আপনি প্রথমেই কালো কালি দিয়ে দাগ কেটে দিলেন, এখন আমি এই দাগ উঠাবো কেমন করে? কাহির কিছু বলেনি, শান্ত চোখে কিছুক্ষণ নামিরার দিকে তাকিয়ে থেকে নিজের রুম থেকে বাইকের চাবি নিয়ে চলে গেছিল আর ফেরেনি। বাড়ির চারিপাশে শুধু গার্ড দিয়ে ভর্তি করা, এজন্য একা থাকলেও নামিরার ভয় করত না, তবুও নামিরার ভয় লাগতে পারে ভেবে আদিত্য আর শায়ের মিলে মীরাকে নামিরার কাছে রেখে গেছিল। নামিরা আর না করেনি। পরের দিন সকালে নামিরাকে নিয়ে ইয়ানা কলেজে এসে ভর্তি করে দিয়ে যায় সাথে মীরাকেও। নামিরা জানে আজ কাহির বাড়ি আসবে, এজন্য সে কাহিরের গুরুত্বপূর্ণ একটা ফাইল চুরি করে নিয়ে এসেছে। সেদিন কাহির যখন ফোনে মিটিং-এর বিষয়ে কথা বলছিল, তখন নামিরা কিছু কথা শুনেছিল। 200 কোটি টাকার ডিল ফাইনাল করার তারিখ ছিল আজকে, মানে 23শে জুলাই। নামিরা আর কাহিরের বিয়ে হয়েছে 21শে জুলাই, 2024 সাল। নামিরার সবটা ক্লাস শেষ, নতুন নতুন কলেজে ভর্তি হওয়ায় তেমন একটা ক্লাস হচ্ছে না। নামিরা ভাবল মীরাকে নিয়ে আশপাশ একটু ঘুরে দেখবে। যাই ভাবা সেই কাজ, মীরাকে নিয়ে সে পুরো কলেজ ঘুরে ঘুরে দেখছিল। এমন সময় হাতে টান লাগায় পিছনে ফিরে দেখে কাহির তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। কাহিরকে দেখে মীরা মানে কেটে পড়ে। নামিরা কাহিরকে দেখেও না দেখার ভান করে এগিয়ে যেতে চায়, কিন্তু কাহিরের জন্য পারে না। এক ঝটকায় পাজা কোলে তুলে নেই, নামিরাকে নিয়ে সোজা গাড়ির ভেতর বসাই দেয়া। কলেজ মাঠে আর একটু দাঁড়ানো মানে কাহিরের জন্য বিপদ। কলেজের সকল স্টুডেন্ট, শিক্ষক, সাংবাদিক এসে উল্টোপাল্টা প্রশ্ন করতে তাদের দেরি হবে না, এই জন্য কাহির নামিরাকে নিয়ে নিজের গাড়ির ভিতর এসে বসে। গাড়ি একটানে অনেকটা নির্জন রাস্তায় দাঁড় করিয়ে দেই কাহির, তারপর নামিরার দিকে কাহির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, ফাইল কোথায় রেখেছিস? বলবো না। কায়নাত মাথা গরম আছে, কিন্তু তাড়াতাড়ি বল কোথায় রেখেছিস? আমি আপনার কোনো জিনিসের হাত দেয়নি। তাহলে প্রথমে বললি কেন? বলবো না। আমার ইচ্ছা হয়েছে তাই। কাহির কিছুক্ষণ নামিরার মুখের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল, ফাইলটা দিয়ে দে, জানবাচ্চা, অনেক টাকা লস হয়ে যাবে। কাহির নামিরাকে বুকের ভিতর জড়িয়ে ধরে নরম কণ্ঠে আরও অনেক কিছু বলে। হঠাৎ কাহিরের এ রূপ দেখে নামিরা বেশ অবাক হয়, তবে কিছু বলে না। কাহিরকে ভালো করে পর্যবেক্ষণ করতেই কাহিরের গভীর ক্ষত নামিরার চোখে পড়ে। নামিরা নরম কণ্ঠে জিজ্ঞেস করে, কি করে এতটা গভীর ক্ষত হল? তখন কাহি তো বল, বাইক রাইড করতে গিয়ে পড়ে গেছিল, যার জন্য এমন ক্ষত সৃষ্টি হয়েছে। আরও অনেক প্রশ্ন করল নামিরা। কাহির নরম কণ্ঠে সবকিছুর উত্তর দিল। কাহিরকে নরম হতে দেখে নামিরাও নরম হয়ে যায়, সেও তাড়াতাড়ি নিজের ব্যাগ থেকে ফাইলটা বের করে দেয়। ফাইলটা পেয়ে কাহির যেন জান হাতে পেল, এমনভাবে নিঃশ্বাস ফেলল। তারপর গাড়ি চালাতে শুরু করল। বাড়ি থেকে 20 মিনিটের দূরত্বে নামে রাখে এক প্রকার গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিল কাহির। নামিরা কিছু বুঝে ওঠার আগেই কাহির গাড়ি নিয়ে চলে গেল। নামিরা যখন বুঝতে পারল কাহির তখন ফাইল নেওয়ার জন্য তার সাথে নাটক করছিল, তখন সে রাগে গিজ গিজ করতে করতে ওখানেই একইভাবে বসে রইল। যতক্ষণ পর্যন্ত না কাহির আসবে ততক্ষণ সে যাবে না। বিকেল হয়ে গেল, তবুও কাহির আসল না। কিছুক্ষণ পর সন্ধ্যা নামল, তবুও আসল না। রাত তখন 11:30টার কোঠায় বাহিরে ভীষণ তুষারপাত হচ্ছে, তার মাঝে একলা রাস্তার ধারে অজ্ঞান হয়ে পড়ে আছে নামিরা। কাহির কিছুক্ষণ আগে বাসায় এসেছে, বাড়ি সে যেমন রেখে গেছিল তেমনি আছে, দেখে কিছুটা সন্দেহ হল। নামিরা তো জিনিস এত সুন্দর করে রাখার মানুষ না, সব সময় জিনিস উল্টাপাল্টা করায় তার কাজ। সে তাড়াতাড়ি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হল, তারপর সারা ঘুম প্লাস ছাদ, বাগান সব জায়গায় খুঁজল, তবে পাইল না। যখন টেনশনে তার মরি মরি অবস্থা,
তখন তার মনে পড়ে গেল সেই ঘটনা যখন সে নামিরাকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে চলে এসেছিল। সে তাড়াতাড়ি গাড়ি বের করল, তারপর সেই জায়গায় যেয়ে দেখে নামিরা অজ্ঞান হয়ে পড়ে আছে। পাজা কোলে করে তুলে নামিরাকে গাড়ির ভিতর নিয়ে আসে কাহির। ঠান্ডায় বরফ হয়ে গেছে, নামিরার হাত পা কোনোরকমে নিঃশ্বাস চলছে। তাহিরের বুকের ভিতর ডিপটিপ করছে, কাউকে হারানোর ভয়ে চোখ ছলছল করে উঠেছে। সে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দেয়, তারপর তাড়াতাড়ি বাসায় এসে আদিত্যকে ফোন দেয়া। আদিত্য হসপিটালে একটা ইমার্জেন্সি পেশেন্টের অপারেশন করতে যাবে, এমন সময় কাহিরের ফোন আসায় সে বলে কিছুক্ষণ অপেক্ষা করতে, তার মধ্যে যেন সে নামিরাকে গরম কাপড়ের ভিতর রাখা হয়, সে অপারেশন করেই চলে আসবে। কিছু প্রয়োজনীয় কথা বলে দেয় কাহিরকে, সেগুলোই করতে থাকে কাহির। নামিরার ড্রেস চেঞ্জ করতে হবে, বাড়িতে একটা মহিলা মানুষ নেই। লাডা ইয়ানাকে বললে তারা এক্ষুনি চলে আসবে, তবে আস্তে আস্তে অনেক দেরি হবে। এত সময় কাহিরের হাতে নেই, নামিরার হাত পা বরফ হয়ে গেছে। কাহির নামিরার কাছে যায়, প্রথমেই তার পিঙ্ক কালারের টপসের বোতাম খোলে দুইটা। আর একটা খুলতেই উন্মুক্ত হয় পিঙ্ক কালারের নিচের ক্ষুদ্র অংশ, সাদা রঙের ইনারটা। কাহির শুকনা ঢুক গেলে গলাটা শুকিয়ে যাচ্ছে, তার হাত পা থরথর করে কাঁপছে। আশ্চর্য, এই হাতে কত মানুষকে সে মারল, অথচ হাত কাঁপলে না। আর আজকে কিনা সামান্য নিজের বউয়ের ড্রেস চেঞ্জ করতে গিয়ে হাত কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে। আবারও সে শুকনো ঢুক গেলে তারপর আর দুইটা বোতাম খুলতেই উন্মুক্ত হয় নামিরার সুন্দর সফট কোমর পেটটা। এইবার কাহির চোখ মুখ খিচে নিজের চোখ বন্ধ করে নেয়, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। হার্টবিট বেড়ে গেছে, কোথাও একটা অদম্য ইচ্ছা চলে এসেছে, যেটা কিনা এখন সম্ভব না। জোরে জোরে নিঃশ্বাস ফেলে কাহির নিজেকে শান্ত করে আর মনে মনে বলে, আরেকটু ধৈর্য ধর, আর মাত্র 2টা বছর, ও এখনো অনেক ছোট, তোর ভার শিতে পারবে না, মরে যাবে ও। এতদিন যখন অপেক্ষা করতে পেরেছিস, ধৈর্য ধরতে পেরেছিস, তাহলে আর কিছুদিন পারবি না। আরেকটু ধৈর্য ধর, এই তো 2 বছর মাত্র, দেখতে দেখতে কেটে যাবে। ব্যাস, এতটুকুই যথেষ্ট ছিল নিজেকে শান্ত করার জন্য। কাহিরের টপসের বাকি বোতামগুলোও খুলে ফেল, তারপর সেটা দূরে কোথাও ফেলে দিল। টপসটা খুলেই যেন কাহিরের অবস্থা খারাপ হয়ে গেল, বারবার চোখ যাচ্ছে নামিরার স্পর্শকাতর জায়গাগুলোতে, তবুও টেনে হিচড়ে নিজের দৃষ্টি সরাচ্ছে সে। এক এক করে নামিরাকে সম্পূর্ণ উন্মুক্ত করতেই সে যেন ধৈর্যহরা হয়ে গেল। কেমন একটা পাগলের মতো করছে। নামিরাকে ইতিমধ্যেই 2টা কম্বল দিয়ে ঢেকে দিয়েছে কাহির, তবুও তার চোখের সামনে বারবার ভাসছে আন্দ্রেস নামিরা। হাতটা নিষ্পিস করছে কিছু ছোঁয়ার জন্য, ঠোঁটটা চুলকাচ্ছে কাউকে চুমু খাওয়ার জন্য। পুরো পুরুষালী দেহ শিরশির করছে কারোর দেহে নিজের রাজত্ব চালানোর জন্য, কিন্তু এসব কিছুই সে এখন করতে পারবে না। তাড়াতাড়ি আলমারি থেকে একটা নিজের শার্ট আর নামিরার প্লাজো এনে পরিয়ে দিল। তারপর রুম থেকে বেরিয়ে গেল সে, রুমে থাকলে অঘটন ঘটে যাবে। অনেকক্ষণ পর আদিত্য আসে, নামিরাকে চেক আপ করে কিছু ওষুধ লিখে দেয়, তারপর চলে যায়। নামিরা আর কাহিরের দিন খুব একটা ভালো যায় না, কারণ কেউ কারোর সাথে কথা বলে না, একসাথে থাকে এক রুমে এক বিছানায়, তবে কেউ কাউকে স্পর্শ করে না, একটা গেলে খাওয়া দাওয়া করে, অথচ কেউ কারোর সাথে কথা বলে না। এভাবেই তাদের দিন কেটে যাচ্ছে। 3 মাস পর নেহা, এই নেহা তাড়াতাড়ি ওঠ, কলেজে যাবি না, সময় হয়ে যাচ্ছে। আর একটু ঘুমাই না মা, কাল রাতে একটুও ঘুমাই নাই। তা ঘুমাবে কেন, ফোন পেয়েছিস না? সারারাত ফোন দেখবি আর ভোর রাতে ঘুমাবি আর সকালে উঠতে চাবি না। তাড়াতাড়ি ওঠ, না হলে খুন্তির বাড়ি একটাও করাইতে পড়বে না, সবকটা তোর পিঠে পড়বে। মা প্লিজ, আরেকটু ঘুমাই না। আর ঘুমানোর চলবে না, তাড়াতাড়ি ওঠ আর কলেজে যা। উফ মা, তুমি কি সব কিছু ভুলে যাও নাকি? তুমি জানো না আজকে সানডে, কলেজ বন্ধ। ও মর আল্লাহ, আমি তো ভুলে গেছিলাম। তবুও তাড়াতাড়ি ওঠ, রান্না সাহায্য করবে আমাকে, আয়। আমি পারব না। তুই উঠবি নাকি খুন্তি নিয়ে আসব? মেয়েকে এমন বকতে দেখে তারেক রহমান স্ত্রীকে বললেন, আহ মেরু, ওকে জ্বালাচ্ছ কেন? ও ঘুমাচ্ছে, ঘুমাক। তোমার কি সাহায্য লাগবে আমাকে বলো, আমি করে দিচ্ছি। আইছে মেয়ের চামচা, ওরে উঠতে বলো, না হলে কিন্তু আমি। স্ত্রীকে পুরো কথা শেষ করতে দিলেন না তারেক রহমান, তিনি বললেন, ইদানিং মেয়েটা কেমন একটা হয়ে গেছে, ও যেমন থাকতে যাচ্ছে থাকতে দাও না। স্বামীর কথা শুনে আর মেরিনা রহমান কিছু বললেন না, চুপচাপ নিজের কাজ করতে লাগলেন। আসলেই তার মেয়েটা ইদানিং কেমন একটা হয়ে গেছে, কারো সাথে কথা বলে না, ঠিকমত খাওয়া দাওয়া করে না, শুধু কলেজে ঠিকমতো যায় আর আসে। পড়াশোনা করে কিনা তাও জানা নেই মেরিনার রহমানের। অনেক করে মেয়ের কাছে জিজ্ঞেস করেছে কি হয়েছে, তবে মেয়ে কিছু বলে না।
শুধু নীরবে নিজের চোখের অশ্রু ঝরিয়ে গেছে। রাত তখন 11:30 বাজে, বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো বৃষ্টি হবে। নেহার খুব বৃষ্টি পছন্দ, বৃষ্টির সাথে সাথে নিজের চোখের জলও বৃষ্টির মতো ঝরে পড়ে, এই জন্য তার খুব বৃষ্টি ভালো লাগে। আহাদের সাথে আজ 15 দিন নেহার যোগাযোগ নেই, একটা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, আর তার জন্য আহাদ নেহাকে ব্লক করে দিয়েছিল। ব্যাস রাগ হয়ে গেছিল নেহার, এই জন্য সেও ব্লক করে দিয়েছিল। এরপর আহাদ বিভিন্ন নাম্বার থেকে তাকে মেসেজ ফোন দিতে থাকে, তবে সে ধরে না। আহাদকে কষ্ট দিয়ে নেহা নিজেও ভালো নেই, প্রতিনিয়ত অভিমানের দূরত্বে পুড়ে ছাই ছাই হয়ে যাচ্ছে। খট করে দরজা খোলার আওয়াজ হয়, নেহা ভেবে পায় না কোন দরজা খুলে গেল। সে তো নিজের রুমের দরজা লক করেছে, সিটকনি লাগিয়েছে, তবুও খুল কোন দরজা। ব্যালকনির দিকে চোখ যেতেই দেখতে পায় আহাদ একটা লাল শপিং ব্যাগে মোড়ানো কিছু নিয়ে এদিকে এগিয়ে আসছে। আহাদকে দেখে নেহা এতটাই অবাক হয়েছে যে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। আহাদ নিজের হাতে থাকা লাল শপিং ব্যাগটা খাটের উপর চেলে ফেলে দেয়, তারপর কোনোরকম আগাম বাত্রা ছাড়াই নেহার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। প্রথমে ধীরে ধীরে কিস করলেও পরে যেন নিজের সব রাগ নেহা ঠোঁটের উপর ঝাড়ে। যন্ত্রণায় কাতর নেহা আহাদকে কিস ব্যাক করে, ব্যাস পাগল ছেলেটা এবার সম্পূর্ণ নেহাকে নিজের সাথে চেপে ধরে, তার হাতের অবাধ্য বিচরণে নেহার অবস্থা কাহিল হয়ে যায়। বারবার আহাদের হাত ছড়াতে চায়, কিন্তু আহাদ ছড়াতে দেয় না, উল্টো আরও চেপে ধরে। প্রণয়ের অসীম দূরত্ব। আয়শা রহমান। পর্ব 8।